তান্ত্রিকটা গর্তের ভিতরে পড়ে গিয়ে জোরে চিৎকার করল, ফকিরের ছেলে, তোকে আমি ছাড়বো না, তুই আমার মুখের গ্রাস এরকমভাবে ছিনিয়ে নিলি। তাই বলে সে আকাশের দিকে তার ছড়িটা ধরে জোরে চিৎকার করতে শুরু করলো। তখন তার গায়ে এক ধরনের আভা চলতে শুরু করলো এবং তার ছড়িটা থেকে এক ধরনের আলো বের হয়ে উপরের দিকে সরাসরি ছুটে চলে গেল। কিন্তু ততক্ষণে পরিমেয়েটা, তার বান্ধবী এবং ফকিরের ছেলে তিনজনই আকাশে মেঘের ভেতরে হারিয়ে গিয়েছে। সে সেখানে দাঁড়িয়ে চিৎকার করছে। বেশ খানিকটা সময় পার হলো। বেলাল যখন চোখ খুলল, সে আসলে কিছুই বুঝতে পারছে না যে তার সঙ্গে কি ঘটছে। সে এতক্ষণ কি দেখল? সে দেখল যে একটা মেয়ে আকাশের উপর ভাসছে আর অনেক দূর থেকে একটি মেয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই দুটো মেয়ে সেই দুটো মেয়ে না যে দুটো মেয়েকে গতকাল সে নদীর ধারে দেখেছিল। তারপর তারা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল তার চোখের সামনে। কিন্তু এখন সে কোথায় যাচ্ছে? প্রচণ্ড বাতাস এবং শব্দের কারণে বেলাল কিছুই বুঝতে পারছে না। সে দেখল মেয়েটি তার হাত দিয়ে তাকে শক্ত করে জাপটে ধরে রেখেছে তার বুকের সাথে। বেলাল কিছু বুঝে ওঠার আগেই তার জ্ঞান চলে গেল, কারণ সে নিশ্চয়ই মাটি থেকে অনেকটা উপরে উঠে এসেছে, যার কারণে তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। ওদিকে মুনতাহা খেয়াল করল বেলাল প্রায় অচেতন হয়ে আসছে। তবে বেলাল যেদিক দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা ছিল মেঘের পথে এবং মেঘের ভেতর দিয়ে, কারণ নিচে কোনো কিছু দেখা যাচ্ছিল না। নিচে যখনই তাকিয়েছিল তখনই বেলালের একদম মাথা ঘুরতে শুরু করেছিল, কারণ নিচে সে আলো দেখতে পেয়েছিল এবং বুঝতে পারলো যে সে মাটি থেকে অনেকটা উপরে আছে, যার কারণে সে প্রায় অচেতন অবস্থায় চলে গেল। তখনই মুনতাহার বান্ধবী বলে উঠল, এই মুনতাহা, ও তো সম্ভবত অচেতন হয়ে যাচ্ছে, সম্ভবত উচ্চতা দেখে ভয় পেয়েছে। তুই দ্রুত আমাদের বাড়ির দিকে চল তো। ওই তো আমাদের বাড়িতে ঢোকার সুড়ঙ্গ দেখা যাচ্ছে, আমাদের রাজ্যের ভিতরে ঢোকার। দ্রুত চল, না হলে আমার খবর আছে আজকে যে বিপদে পড়েছি তা একমাত্র তোর জন্য মুনতাহা। তুই এমনটা কেন করিস বলিস তো? তারপর সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে দ্রুত গতির সঙ্গে তারা তাদের নিজের রাজ্যের ভেতরে ঢুকে গেল। নিজের এলাকার ভিতর ঢুকতেই সেই সমুদ্রের পাড়ে তারা ধপাস করে পড়ে গেল তিনজনই, কারণ যে গতিতে তারা উড়ে এসেছে তাতে করে তারা বেশ খানিকটা ক্লান্ত, একদম আলোর গতিতে ছুটেছে। তারা সমুদ্রের পাড়ে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক একজন এক এক দিকে, কারণ খুব দ্রুত গতিতে এসে তারা তাদের তাল সামলাতে পারেনি। বেশ খানিকটা পরে সে মাটিতে শুয়ে আছে আর কি। সময় বেশ খানিকটা গড়ালো। ওদিকে ছেলেটা তখনও অচেতন অবস্থায় রয়েছে, তার জ্ঞান সামান্য একটু ফিরছে, মানে সে নড়াচড়া করছে। মুনতাহা তখনও মাটিতে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তার গায়ের যে ওড়না ছিল সেই ওড়নাটা নেই, তার বুক অনেক জোরে জোরে ধড়ফড় করছে। তার বান্ধবী রিয়া পাশে বসে বলছে, তুই এরকম ধরনের ফাজলামি কেন করিস বলতো? আমি তোকে বলেছিলাম যে পৃথিবীতে সবসময় খারাপ মানুষই বসবাস করে। যদি ওই তান্ত্রিক যে কোনোভাবে তোকে ধরে ফেলতো তাহলে তো তোর অবস্থা একদম টাইট হয়ে যেত, তুই আর কখনো ফিরে আসতে পারতি না, সেটা জানিস তুই। আর তুই জানিস যে আমরা কতটা নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে এই অঞ্চলে বসবাস করি। এই অঞ্চলে আমাদের কত নিরাপত্তা দিয়ে রাখা। তুই জানিস যে আমাদের এলাকার চারপাশে সুন্দর বেষ্টনী দেওয়া রয়েছে। এটার মূল কারণ আমাদের শত্রুপক্ষ আমাদেরকে খুঁজে বের করতে চায়। যেভাবেই হোক যদি ওরা আমাদের এই রাজ্যকে খুঁজে বের করে ফেলতে পারে তাহলে এটার দখলদারিত্ব নিয়ে নেবে। এই জন্যই তো তোর বাবা বলে দিয়েছে যে এখান থেকে বের হবার কোনো সুযোগ নেই। কিন্তু তুই কোনো কথা শুনতে চাস বলতো? প্রথম কথা হচ্ছে, মানুষের খপ্পর পড়ে যদি সে তোকে নিয়ে যেত তাহলে তোকে দিয়ে নানান ধরনের কাজ করাতো, ওইগুলোও করাতো, বুঝতে পারছিস? মুনতাহার নিঃশ্বাস তখনও ধপধপ করছে। ওরা দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতেই কথা বলছে। তারপর মুনতাহা বলল, বুঝতে তো পারছি, তবে ছেলেটা কিন্তু আমাদের প্রাণ বাঁচালো। 2 দিনের 2 দিনই, এর আগের দিনও তুই যেরকমভাবে বললি আর আজকেও। মুনতাহা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাসছে। মুনতাহার বুক ধড়ফড় করছে, তার বুকে ওড়না নেই, বুকের সুগঠিত স্তন্য খুব গভীরভাবে দেখা যাচ্ছে। বেলালের চোখ খুলতেই সে খেয়াল করল বড় হাত পা এবং বিশাল আকৃতির দেহওয়ালা দুটো মেয়ে তার থেকে একটু দূরত্বে শুয়ে নিঃশ্বাস নিচ্ছে এবং আকাশের দিকে তাকিয়ে আছে। বেলাল সঙ্গে সঙ্গে উঠে পড়ল, মানে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল এবং সে সঙ্গে সঙ্গেই কয়েক পা পেছনে সরে গেল হাতড়াতে হাতড়াতে। মেয়েটা তখন উঠে বলল, আর তুমি ভয় পেও না।
বেলাল প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছে। ভয় পেয়ে সে পেছনে সরে গেল। সে আশপাশে তাকিয়ে দেখল এটা তার নিজের গ্রাম নয়, কারণ জায়গাটা ছিল অসম্ভব রকম সুন্দর। আসমানের জ্যোৎস্না সমুদ্রের পানিকে যেন আলোকিত করেছে, আর যেসব বালি ছিল পথে সেই বালিগুলো যেন চিকচিক করছে। পাশে দূরে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গা তো বেলালের বাড়ি নয়, তাহলে বেলাল কোথায় চলে এসেছে? বেলাল তো কিছুই বুঝতে পারছে না। সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে দৌড়াতে শুরু করলো পেছন দিকে। মুনতাহা তখন উঠে বলল, আরে কোথায় যাচ্ছ তুমি? তুমি এদিকে আসো, এখানে তুমি যেতে পারবা না, আমরা না দিয়ে আসলে যেতে পারবা না। তখন ছেলেটা থামলো, থেমে পেছন দিকে তাকালো। সে আসলে সবকিছু দেখে বিস্ময় হচ্ছে খুবই। তার বিস্ময়ের সীমা রইল না। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনারা কারা? আপনারা সেই দুটো মেয়ে না যে সেদিনকে আমাকে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিলেন? আপনারা কারা? আমি আপনাদেরকে দেখে কিন্তু খুব ভয় পাচ্ছি। তখন মীরা বলল কি যে ওর কাছে যাওয়ার দরকার নেই, তুই ওকে এখান থেকেই বোঝা। দেখছিস না ও তোকে দেখে ভয় পাচ্ছে? আর তুই এক কাজ কর, একটু মানুষের স্বাভাবিক রূপে আয়। ও তো তোকে দেখে ভয় পাচ্ছে, সেদিনকে যে রূপে ছিলি সে রূপে আয়। এটা তো তোর স্বাভাবিক রূপ। স্বাভাবিক রূপে মুনতাহা প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা, তার হাতগুলো বিশাল আকৃতি। কারণ সে যখন ওইখান থেকে উড়ে বেরিয়েছিল তখন তার স্বাভাবিক রূপ ধারণ করে সর্বোচ্চ গতি দিয়ে সে তার জগতে প্রবেশ করেছে। খানিকক্ষণের মধ্যেই মুনতাহা একটা মানুষের রূপ নিল এবং সেই ছেলেটার কাছে গিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর বেলাল খানিকটা স্বাভাবিক হলো, কারণ মেয়েটাকে দেখতে এখন স্বাভাবিক একটা মেয়ের মতো লাগছে। এবং বেলাল যখন মেয়েটার দিকে তাকালো, সেই সেদিনকের মেয়েটা একদম স্পষ্ট এবং খুব সুন্দরী। সেদিনকে বেলাল তার দিকে তাকে একদম হতভম্ব হয়ে গিয়েছিল। আজকে তাকে দেখে তো তার ঘড়ি কাটছে না। এবং বেলাল মেয়েটিকে দেখে সেখানেই অচেতন হয়ে পড়ল, কারণ এত সৌন্দর্য তার চোখে সইল না। বেলাল এর আগে কোনোদিন এত সুন্দরী মেয়ে দেখেনি। এর আগের দিন যেটা দেখেছিল তার থেকে কয়েকগুণ বেশি সুন্দর হয়ে তার কাছে এখন উপস্থিত হয়েছে এই মেয়েটি। মেয়েটিকে দেখে বেলাল যখন অচেতন হয়ে পড়ল, সঙ্গে সঙ্গেই মুনতাহা গিয়ে তাকে ধরে ফেলল। মুনতাহার কোলের উপর বেলাল অচেতন হয়ে আছে। সম্ভবত ভয় পেয়েছে এবং এতদূর উড়ে এসেছে, এই কারণেই হয়তো বেলালের এরকম সমস্যা হচ্ছে। সম্ভবত এর আগে আকাশে ওড়েনি, এই জন্যই সমস্যা। মুনতাহার বান্ধবী রিয়া বলল কি হ্যাঁ ঠিক আছে, তবে ছেলেটা কিন্তু কিউট আছে, দেখ কত সুন্দর। মুনতাহা তখন বলল, হ্যাঁ তোর তো খালি এইসবই ভাবতে হয়। তারপর রিয়া আবার বলে উঠল, ও তোকে সেদিনকে চুমু খেয়েছিল, তোর পেটে হাত দিয়েছিল, কি রোমান্টিক। এখন আবার কোলে শুয়ে নিয়ে বসে আছিস, তাই না? ওকে তোর ভালো লাগে? তুই এরকম করে ওকে যে কোলে ধরে রেখেছিস। সঙ্গে সঙ্গে মুনতাহা বেলালকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, যা তা। তবে ও কিন্তু আমার 2 দিন প্রাণ বাঁচিয়েছে, এটা মানতে হবে। আর ওকে আচমকা এরকমভাবে নিয়ে চলে আসলাম আমরা, ওকে দিয়ে আসতে হবে তো, চল ওকে বাড়িতে দিয়ে আসি। তখন রিয়া বলল কি হ্যাঁ তাই চল। খানিকক্ষণ ভেবে মুনতাহা বলল, না না, ওকে বাড়িতে দিয়ে আসবো? এক কাজ করি, সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকুক। রিয়া তখন বলল, পাগল খেপেছে? ওকে যদি বাড়িতে না দিয়ে আসি ও ভাববে না যে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে? আর ওকে যদি এখন বাড়িতে দিয়ে আসি ও হয়তো স্বপ্ন ভেবে সেটাকে ভুলে যাবে। তবে তুই এখন ওকে নিয়ে ঝামেলা করিস না। তুই তো জানিস তোর আব্বা এবং আমার আব্বা কেমন। যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে কি ভাববে বলতো? নিশ্চয়ই অনেক কিছু। এক কাজ কর, তুই এখন দিয়ে আয়, দরকার হলে পরে কোনো এক সময় আমরা ওর সঙ্গে গিয়ে দেখা করব। তবে ভয় লাগে যদি আবার সেই তান্ত্রিকটা আমাদের দেখে ফেলে। মানুষ আসলে খারাপ হয়, তবে এই ছেলেটা কেমন তা আমি জানি না। এই ছেলেটা তোর জীবন যেহেতু 2 বার বাঁচিয়েছে, সেহেতু সে ভালো ছেলে হবে। তুই এক কাজ কর, ওকে দিয়ে আয়, সেটাই বরঞ্চ ভালো হবে। মুনতাহা সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, তাকে দিয়ে আসবে নাকি তার কাছে রাখবে সেটাই সে ভাবতে লাগলো। বেশ খানিকক্ষণ চিন্তা করে বলল কি না, ওকে এখন দিয়ে আসা যাবে না। দেখ ওর গায়ে বেশ খানিকটা চোট এসেছে, ওকে আপাতত বাড়িতে তো নিয়ে যাই, তারপর খানিকটা চিকিৎসা করে ওর জ্ঞান ফেরার আগেই না হয় ওর বাড়িতে দিয়ে আসবো। তুই একটু বেশি চিন্তা করিস, চুপ করে থাক। হ্যাঁ। তারপর মুনতাহা তাকে কোলে তুলে নিল এবং রিয়াকে বলল, চল, তবে সাবধানে, তুই আগে গিয়ে খেয়াল করবি যে রক্ষীরা যেন আমাদেরকে না দেখে ফেলে। হ্যাঁ। তারপর রিয়া সেই পাহাড়ের ওপর দিয়ে উড়ে সেই বিল্ডিংয়ের কাছাকাছি চলে আসলো। বড় বড় 4 কোণাওয়ালা ইমারত, এবং সেই ইমারতের কোনো দরজা জানালা কিছু নেই। তবে যখনই কেউ আসে তখনই সেখান থেকে অটোমেটিক্যালি দরজা বের হয়। বিল্ডিংয়ের পেছনে যখন মুনতাহা বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছে, রিয়া সামনে আসলো। সামনে এসে একটা জিনকে বলল কি এই যে ভাই, এদিকে আসুন তো, আপনার সঙ্গে কথা আছে।
তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এক কোণায় নিয়ে গেল। সঙ্গে সঙ্গেই রিয়া সিগন্যাল দিতেই মুন্তাহা বেলালকে নিয়ে তার নিজের কক্ষে ঢুকে গেল। তারপর বলল কি যে, কি কথা বলুন, তাড়াতাড়ি বলুন, আর আপনি এখানে এসেছেন কিসের জন্য এত রাতে? আপনার বান্ধবী তো বোধহয় ঘুমাচ্ছে। তখন রিয়া বলে উঠল, হ্যাঁ বোধহয় ঘুমাচ্ছে, তাহলে আমি চলে যাই এখন। হ্যাঁ, তাই বলে সে তার নিজের মহলের দিকে চলে গেল। রক্ষী দুজন বলল কি যে, কি পাগল মেয়ে, এসে এরকমভাবে আমাদের সাথে কথা বলে ভেতরে না ঢুকেই চলে গেছে। আর যাই হোক, বাদ দে, চল। তারা খেয়াল করলো একটা দরজা খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে সেকেন্ডের মধ্যে, কিন্তু না, কই, তারা পেছনের দিকে তাকাতে দেখলো কোনো দরজা খুলেনি তো। তারা আবার কার্ড দিতে লাগলো। মুন্তাহা ভেতরে ঢুকেই বেলালকে কোলে করে নিয়ে তার বিছানার উপর শোয়ালো। বেলালের শরীরে বেশ খানিকটা বালি লেগে আছে, আর মুন্তাহার শরীরেও বালি লেগে আছে, কারণ সে ওইখানে গড়াগড়ি করেছিল, আর নিশ্চয়ই তার শরীরে অনেক ধরনের ময়লা রয়েছে। আগে বেলালকে গোসল করাতে হবে, কিন্তু সেটা কিভাবে? ওর ড্রেস পরিবর্তন করতে হবে। তার থেকে ভালো ও বেলাল যেরকমভাবে আছে সেরকমভাবেই থাকুক, না হলে ওকে পরিষ্কার করা এখন আমার পক্ষে সম্ভব না। মুন্তাহা তখন তাকে বিছানায় শুয়ে রেখে গোসল করতে চলে গেল। গোসলখানে গিয়ে আবার কাপড় খুলে তার সমস্ত শরীর দেখতে লাগলো। আসলে কি এই ছেলেটা তার রূপ দেখে পাগল হয়ে গিয়েছে, নাকি ভয় পেয়ে? কিছুই তো বোঝা যাচ্ছে না। মুন্তাহা খুব দ্রুত গতিতে গোসল সেরে একটা কাপড় পরে তার রুমে ফেরত চলে আসলো। দেখলো কি যে বেলাল তখনও অচেতন অবস্থায় শুয়ে আছে। বেলালের হাতে এবং কনুইতে বেশ খানিকটা আঘাত লেগেছে। মুন্তাহা হাতে এবং কনুইতে হাত বুলিয়ে দিতেই সেই আঘাত একদম ঠিক হয়ে গেল সেকেন্ডের মধ্যে, যেন এক ধরনের জাদু এটা। বেলাল তখনও শুয়ে আছে। মুন্তাহা কি করবে? ওকে কি বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, নাকি এখানে রাখবে? কি অসাধারণভাবে ঘুমাচ্ছে। মুন্তাহার ছেলেটাকে দেখতে ভালোই লাগছে। একটা চেয়ার পেতে ছেলেটার পাশে মুন্তাহা বসে থাকলো। কি অদ্ভুত চেহারা। তবে ছেলেটাকে দেখতে মনে হচ্ছে সে বেশ গরিব, কারণ তার পরনের পোশাকটা ছেঁড়া ছিল, আর তার পায়ে বেশ খানিকটা ময়লা ছিল। দেখে মনে হচ্ছিল সে আসলেই গরিব। তবে তা দিয়ে মুন্তাহার তেমন কিছু যায় আসছে না, কারণ ছেলেটাকে দেখতে একদম রাজপুত্রের মতো। তাকে যদি গোসল করিয়ে ভালো জামা কাপড় পরানো হয়, তাহলে রাজপুত্র থেকে কম লাগবে না। এই ছেলেটাই সেদিনকে মুন্তাহাকে চুমু খেয়েছিল, এটা ভেবেই সে একদম লজ্জায় গদগদ হয়ে যাচ্ছে। রাতের অর্ধেক প্রহর পর্যন্ত মুন্তাহা ছেলেটার দিকে তাকিয়ে রইল। তারপর কখন যে সে তন্দ্রায় জড়িয়ে গেল কিছুই বুঝতে পারল না। তার চোখ খুলো একদম ভোরে, যখন তার দরজা দাসীরা এসে টকটক করতে শুরু করলো। মুন্তাহার সঙ্গে সঙ্গে উঠে দেখল ছেলেটার জ্ঞান তখনও ফেরেনি। এখন দাসীরা এখানে আসছে কিসের জন্য? নিশ্চয়ই খাবার জন্য আসছে, খাবার নিয়ে এসেছে, কিন্তু এত সকালে তো আসে না। মুন্তাহা খেয়াল করলো সকাল পেরিয়ে প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তারা তো খাবার নিয়ে এখনই আসবে, কিন্তু ও ছেলেটাকে কি করবে? তখনই সে কাপড় দিয়ে ছেলেটাকে শরীর পুরোটা ঢেকে দিল। ঢেকে দেওয়ার পর দরজাটা খুলল। চারজন দাসী আকাশে উপরের হাওয়ায় ভাসাতে ভাসাতে গ্লাস, প্লেট এবং খাবারগুলো নিয়ে উপস্থিত হলো। তারপর তারা টেবিলের উপর খাবারগুলো রাখলো। দুজন দাসী বিছানার দিকে তাকালো, তাকিয়ে বলল, ওখানে কে শুয়ে আছে? মুন্তাহা তখন বলল, ওটা আমার বান্ধবী, কালকে রাত্রে আমার কাছে এসেছিল, আর যায়নি। তোমরা যাও এখান থেকে, যাও 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 যাও। তাই বলে সকলকে বের করে দিল। বের করে দিয়ে মুন্তাহা আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। বেশ খানিকক্ষণ মুন্তাহা আবার বেলালের দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের খাবার খেয়ে নিল। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। ওকে যদি এখন দিয়ে আসতে হয়, তাহলে তো সেই সুযোগ খুঁজতে হবে, কিন্তু বাইরে তো রক্ষীরা তাকিয়ে আছে, আর এখন তো সকাল, বেশিরভাগ রক্ষীরা ঘুমাতে যাবে এখন। এখানে দিনের বেলা কোনো সমস্যা হয় না, কারণ দিনের বেলা বেশিরভাগ জেনারাই ঘুমায়, আর রাত্রেবেলা অর্ধেক রাত পর্যন্ত তারা জেগে থাকে, বাকি অর্ধেকের পরে তারা ঘুমিয়ে পড়ে। এখন তো তাদের ঘুমানোর সময়। তবে রক্ষীদের একটা সমস্যা যে তার চোখ ফাঁকি দেবো কীভাবে, আর ওকে নিয়ে বেরিয়ে হবো কীভাবে? বেশ খানিক্ষণ পর একজন দাসী এসে বলল, আম্মা, হুজুর আপনাকে ডেকেছে, দ্রুত অন্দরমহলে আসুন। তারপর আমি বললাম, মুন্তাহা বলল, আচ্ছা ঠিক আছে, আসছি, তুমি যাও। বেলালকে সেরকমভাবে রেখেই দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। মুন্তাহা শুধুমাত্র একটা জিনিসই চিন্তা হতে লাগলো, যদি বেলাল কোনোভাবে জেগে যায়, তাহলে তো ও তোড়জোড় শুরু করবে, আর কোনো দাসী যদি ভেতরে গিয়ে দেখে ফেলে, তাহলে হবে এক অন্যরকম কেলেঙ্কারি। মুন্তাহা চলে গেল ভেতরের কক্ষে। গিয়ে দেখলো তার বাবা সেখানে বসে আছে। তার বাবা বলল, কি ব্যাপার, তোমাকে আজকাল খুঁজে পাওয়া যায় না, কোথায় থাকো? মুন্তাহা বলল, বাবা, এই তো এখানেই থাকি, বেশি দূরে তো যাই না। তারপর মুন্তাহার মা বলল, বেশি দূরে যাস না, কোথায় কোথায় যাস তোর বাবাকে বলবো?
তুই যেসব কাণ্ড করে বেড়াস, তুই জানিস যে আমাদের শত্রু চারিদিকে বেশি, এর মধ্যে তুই এরকম ভাবে ঘুরে বেড়ালে সেটা কি ভালো দেখায় বল মা? একটু সাবধানে থাকিস। বর্ডার থেকে খবর এসেছে আমাদের রাজ্যের আশেপাশে নাকি শত্রুর দলবল ঘোরাফেরা করছে। ওই যে সেই শত্রু যে কিনা আমাদের ক্ষতি করতে চায়। আমাদের এই রাজ্যটা তো তাদের একদম প্রিয়। তাদের জন্য এটা শিফট করে আমরা সমুদ্রের কিনারায় এরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গায়, যেখানে কেউ দেখতে পায় না, সেখানে শিফট করেছি। তবে খবর মিলেছে ওরা নাকি এর আশেপাশে আমাদের গন্ধ পেয়েছে, যেটা কিনা খুবই বিপজ্জনক। তুই আবার আমাদের বর্ডার বাইরে গিয়েছিলি নাকি? মুনতাহা বলল, কই না তো, আমি তো আমাদের বর্ডারের বাইরে যাইনি। আর রাস্তা কি আমি চিনি নাকি কোন দিক দিয়ে বের হতে হয়? তোমরা তো সমস্ত রাস্তা একদম বেষ্টনী দিয়ে রেখেছ, আমি বের হব কিভাবে? তাই বলে সে মুনতাহার বাবার সঙ্গে গল্প করতে লাগলো। খানিকক্ষণ বাদে রিয়া এসে উপস্থিত। বলল কি যে, আরে রিয়া এসেছে, আমি যাই বাবা। হ্যাঁ। তারপর রিয়ার সঙ্গে এসে গল্প করতে লাগলো। বলল কি যে, কিরে ওকে কি তুই দিয়ে আসিছিস নাকি এখন পর্যন্ত রেখেছিস? রিয়ার এই কথা শুনে মুনতাহা বলল, কিভাবে দিয়ে আসবো? চারিপাশে রক্ষী দেখিস না? তোর আসতে এত দেরি হলো কিসের জন্য? চল ভেতরের দিকে চল, ওদিকে কি হচ্ছে কে জানে। ভোর সকাল হতেই সেই তান্ত্রিক ফকিরের বাড়িতে আসলো। এসে চিল্লাপাল্লা করতে লাগলো। বলল কি যে, এই বেলালের মা, তোমার ছেলে কোথায়? ততক্ষণে সে ঘটিবাটি নিয়ে ভিক্ষা করতে বের হবে। তখন সে বলল, জানি না তো, কালকে রাত্রে বাড়ি ফেরে নাই, কই গেছে কে জানে, আমি তো চিন্তায় মরতাছি। তবে মনু মিয়া, তুমি এখানে কি করো? তোমার এইসব ফাজলামি কাত্তাবাতা বাদ দিতে পারো না? আর কত মানুষের ক্ষতি করবা? এগুলা কইরা কি হাসিল করতে পারো বলতো? আর আমার ছেলেরে খোঁজ করানোর লেগে তুমি কিসের জন্য আসছো? মনুতান্ত্রিক তখন বলে উঠল যে, তোর ছেলে গতকালকে আমার মুখের থেকে খাবার ছিনায় নিছে। এত বড় সাহস তোর ছেলে কোথায়? তাড়াতাড়ি বল। নিশ্চয়ই কোথাও একটা আছে লুকায় রাখছিস, তাই না? বেলালের মা বলল, আমি লুকায় রাখতে যাবো কিসের জন্য? আর আমার ছেলের সাথে কি কাজ? আর আমার ছেলে তোর মুখ থেকে কি ছিনায় নিছে? তখন সেই মনুতান্ত্রিক বলল যে, সেটা বলা যাবে না। বেলালের মা বলল, হ্যাঁ, সেটা তো বলাই যাবে না। যেসব অকাজ করে বেড়াস তুই, এইসবের জন্য আমার ছেলে যদি কোনো কিছু করে থাকে তাহলে ভালোই করছে। তাই বলে বেলালের মা ঘর থেকে বেরিয়ে গেল। মুনিমিয়া রাগে ফেটে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে চারিদিকে খোঁজ খবর করতে লাগলো যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, বা বেলালকে লুকিয়ে রেখেছে কিনা, আর এখানে জিন এসেছে কিনা সেই সম্পর্কে সে গন্ধ শুকতে লাগলো। তার ছড়িটা ঘোরাতে দেখলো, না, এখানে কোনো জিন আসেনি। তার মানে ও এখানে আসেনি। ওই পরিদের সঙ্গে নিশ্চয়ই কোথাও একটা গিয়েছে, এবং কোথায় গিয়েছে সে এটা খুঁজতে হবে তাকে। আর ওই পরিগুলো কোন রাজ্য থেকে এসেছে সেটা খুঁজতে হবে। কি একটা অন্যরকম পরি ছিল। এই পরিটাকে যদি পাওয়া যেত তাহলে মনুমিয়ার 100 বছরের সাধনা পূরণ হতো। কি একটা বিপদ সে করে ফেলেছে, এটা ভেবেই সে প্রচণ্ড পরিমাণ রাগে একদম ক্রোধে ফেটে যাচ্ছে। কারণ বেলাল তার অনেক বছরের সাধনার পর পানি ফেলে দিয়েছে। কি একটা সৌভাগ্য ছিল তার। তাই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে বলল কি যে, আমি ছাড়বো না তোর ছেলেকে আমি দেখে ছাড়বো। তাই বলে সে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলো। উত্তরের জঙ্গলের একদম শেষ সীমানা, চারিদিকে কালো পাহাড় বেষ্টিত এক অঞ্চল। সেখানের ইমারতগুলো এতটা ভয়ঙ্কর দেখতে যে মানুষজন কিংবা যে কোনো জিন সেদিকে তাকালে ভয়ে একদম মূর্ছা যাবে। চারিদিকে এমন দেয়াল দিয়ে বেষ্টিত যে দেয়াল একদম সম্পূর্ণ কালো, এবং সেখানে প্রবেশ করতেই শুধুমাত্র অন্ধকার এবং মাকড়সার জাল দেখা যায়। সেখানে বাস করে এক জিনজাতি মাদ্র জিনজাতি সবসময় উগ্র, এবং ওরা সবসময় অন্যান্য শক্তির খোঁজে ঘুরে বেড়ায়। সেই গুহার ভেতর দিয়ে যখন ভেতরে ঢোকা হলো, বড় বড় পাথরের দণ্ড খাড়া করা একটা জিন সেদিক দিয়ে ঢুকে যাচ্ছে। বেশ খানিকক্ষণ ভেতরে যাওয়ার পর অন্ধকার শেষ হয়ে আলো শুরু হলো, এবং ভেতরে এক প্রকার অন্যরকম ছায়া। চারিদিকে পড়ে আছে বিভিন্ন মানুষের কঙ্কাল, এবং একটু ভেতরে যেতেই 4টা সিংহাসনের ওপর একজন বসে আছে, এবং বাকি 3টা সিংহাসনের ওপর বসে আছে আরও 3জন শয়তান জিন। ওই জিনটা ওইখানের কাছাকাছি আসতেই সে ধোয়া থেকে একটা অদ্ভুত 4 পা হাত পাওয়ালা মানুষের মতো জিনে রূপান্তর হলো। দেখতে বিশাল আকৃতির, পরনে কালো ধরনের জামা পরা, মুখের গঠন বেশ কুৎসিত, দাঁতের এক কোণা বের হয়ে আছে, চোখের একটা নষ্ট আর বাকি একটা টকটকে লাল। সে তখন বলল, মহারাজ, খবর আছে, সম্ভবত আমরা আমাদের সফলতার খুব দ্বার প্রান্তে। তখন
সেই মহারাজ পাদ্র বলে উঠল, কি, কোথায়, কিসের খবর? কোনো ভালো খবর এনেছ? বলো তাড়াতাড়ি। তখন সেই রক্ষী বলে উঠল যে হ্যাঁ, খবর আছে। আমি গন্ধ শুকিয়ে খবর বের করে ফেলতে পারি এবং সেমনটাই করতে পেরেছি। আমরা দক্ষিণের একটা অঞ্চলে আপনার যে মহাশত্রু, যার জন্য আপনি এত বছর ধরে খোঁজ করছেন, যারা এত বছর ধরে লুকিয়েছিল আমাদেরকে আড়াল রেখে, যাদের রাজ্যে আপনার সেই মূল শক্তির উৎস আছে, সেই রাজ্য আমরা খুঁজে পেয়েছি এবং কোথায় আছে সেটা বের করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আমরা খুব দ্রুত সেটা বের করতে পারবো। পাদ্র সঙ্গে সঙ্গেই হেসে উঠল। এই রাজ্যের রাজা হচ্ছে সে, এবং সে একটা কালো দুনিয়ার জিন এবং কালো জাদু, কালো বিদ্যা এবং এই সমস্ত কিছুতে হচ্ছে খুবই এক্সপার্ট এবং খুবই পারদর্শী, এবং তার কাজই হচ্ছে সমাজের অবক্ষতি এবং অবনয় করা, এবং সব মিলিয়ে সে সমাজের খারাপ করে থাকে। খানিকক্ষণ বাদে তার কাছে যে দূত রক্ষী এসেছিল অ্যাম্বাকে সে বলল, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে গিয়ে দ্রুত খোঁজখবর করার চেষ্টা করো, খুব দ্রুত আমাকে রিপোর্ট দিবে। সঙ্গে সঙ্গে পাদ্র অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল কি যে আজকের জন্য সভা এখানেই মুলতবি, আজকে কোনো বিচার কার্য করব না, অনেক আড্ডা দেওয়া হয়েছে, চলো ভেতরে গিয়ে আমরা পানীয় এবং তামাশা করি, কারণ আজকে খুশির দিন, অনেক বছর পর এরকম একটা সুসংবাদ আমরা পেতে চলেছি। তাই বলে উঠতে যাবেই ঠিক তখনই 4 জন জিন একটা মানুষকে ধরে নিয়ে আসলো। সেই মানুষটা ভীষণ ভয় পেয়ে আছে, কারণ এই রাজ্য এত পরিমাণ ভয়ানক যে চারিদিকে তাকালেই ভয়ে যেন একদম বাথরুম করে দেওয়া জোগাড়। চারিদিকে যেন দাও দাও করে জ্বলছে আগুন। সেই আগুনের মাঝখানে লেলিহান শিখায় বিশাল আকৃতির বড় বড় পাথর খণ্ড, তার ভেতরে পড়ে আছে স্যাঁতসেঁতে একদম খুবই বিশ্রী জায়গা। বড় বড় মাকড়সা সেই পাথরের খাঁজ কাটার ভেতর দিয়ে লুকিয়ে আছে, সেসব মুহূর্তেই ধরে ফেললে একদম চিবিয়ে খাবে। তারপর সেই মানুষটা নিয়ে তারা ভেতরে প্রবেশ করলো, এবং রাজা যখন উঠে যাবে পাদ্র বলল, কি ব্যাপার, আবার ওকে কোথা থেকে ধরে নিয়ে এসেছ? সেই 4 জন জিন বলল কি যে ওকে আমরা দক্ষিণের সীমানা থেকে পেয়েছি, রাস্তায় একা একা ঘোরাঘুরি করছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে চলে এসেছি আপনার জন্য। তখন পাদ্র বলে উঠল, ভালো করেছ, তবে এরকম ভাবে মানুষ শান্তি থাকলে এখানে তো মানুষের খুঁড়িতে ভরে যাবে। তোমরা ওকে পাঠিয়ে দাও, এখনই ভেতরে পাঠিয়ে দাও। মানুষটা বেশ ভয় পেয়ে আছে, কারণ তার কোনো দোষ নেই, তবু এসব জিনরা তাকে ধরে নিয়ে এসেছে, কারণ তাকে খাবে বলে। পাদ্রর প্রত্যেক মাসে একটা করে মানুষ না খেলে নাকি তার ভালো লাগে না, এবং সে এক প্রকার মানুষ খেয়েও এক ধরনের রাজা, এবং সে যদি সেই মূল্যবান সম্পদটি ওই রাজ্য থেকে পেয়ে যায়, স্বপ্নপুরীকে সে খুঁজছে। তবে কোথায় স্বপ্নপুরী? এত বছরের সাধনা এবার বোধহয় সত্যি হতে চলেছে। সঙ্গে সঙ্গেই সেই 4 জন জিন মানুষটাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেল পাশের একটি কক্ষে। সেখানে যেতেই খেয়াল করলো একটা মাকড়সা তার দিকে এগিয়ে আসছে। মাকড়সাটার সঙ্গে সঙ্গেই মানুষটাকে ধরেই তার জালে পেঁচিয়ে ফেললো। মানুষটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু তাদের কোনো কাজ হচ্ছে না, কারণ মাকড়সাটা ততক্ষণে তাকে বিষে দংশন করে ফেলেছে। তারপর সে একটা গোল চেম্বারের ভিতর দিয়ে গড়াতে গড়াতে একটা পানীয়ের ভিতরে গিয়ে পড়ল। পানীয়টা টকবক করে ফুটছে। পাদ্র ওই পাশ থেকে এসে সেই পানীয়টার সামনে বসলো। তারপর তার ভিতরে ইশারা দিয়ে সেই মানুষটাকে বের করলো। বের করে বলল, আজকে বহুদিন পর মানুষ খাবো। মানুষটা ততক্ষণ অচেতন হয়ে গিয়েছে, কারণ যে মাকড়সাটা তাকে কামড় দিয়েছে তার বিষ ছিল ভীষণ ভয়ঙ্কর। এরকম থাকলে কয়েক ঘন্টার ভিতরে সে মারা যাবে। তবে এই মাকড়সার বিষ সম্বলিত মানুষ খেতে পাদ্রর খুবই ভালো লাগে। পাদ্র মানুষটাকে কড়মড় করে চিবিয়ে খেয়ে হাড্ডিগুলো দূরে সেই পথের মাঝখানে ফেলে দিল। এর আগে পাদ্র হাজার হাজার মানুষ খেয়েছে, এবং এটা তার নেশা। কয়েক মাস পর পর তার এক একটা করে মানুষ না খেলে যেন একদমই ভালো লাগে না। পাদ্র জোরে চিৎকার করে হাসতে লাগলো। তার আশেপাশে তার রাজ্যের যেসব রক্ষীরা এবং তার যেসব সেনাপতি সেনা অধ্যক্ষ ছিল, প্রত্যেকেই তার সামনে সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। পাদ্রর মুখে রক্ত লেগে আছে। 2 জন লোক এসে তার মুখের রক্ত মুছে দিল। তার বিশাল আকৃতির ভয়াল দাঁতগুলো ভিতরে ঢোকালো। তারপর বলল, আমি আমার কক্ষে বিশ্রাম করতে যাচ্ছি, তোমরা তোমাদের খোঁজ জারি রাখো। আমরা আমাদের সীমানার খুব প্রান্তে আছি, এবং আমাদের
কালো বিদ্যা বহনকারী সেই সমস্ত বই এবং সেই সমস্ত তান্ত্রিকদেরকে বলো তারা যেন খুব দ্রুত আমাকে শক্তিশালী করার কাজে লিপ্ত হয়ে যায়, কারণ আমার দূত খবর নিয়ে এসেছে যে আশেপাশে নিশ্চয়ই কোথাও স্বপ্নপুরী আছে এবং স্বপ্নপুরীর একবার দেখা পেয়ে গেলে আমরা সেইখান থেকে খুব দ্রুতই আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস নিয়ে আসতে পারবো। জোরে একটা অট্ট হাসি দিয়ে পাদ্র ভেতরে ঢুকে গেল। আশেপাশের যত রক্ষী এবং কালো জিন ছিল তারা চলে গেল তাদের নিজেদের আস্তানায়। তান্ত্রিক মনু চিৎকার চেঁচামেচি করতে করতে তার যে গুহা আছে যেখানে বসে সে ধ্যানমগ্ন এবং কালো জাদুগুলো করে থাকে সেখানে প্রবেশ করলো। সে ভেতরে ঢুকে বলল কি যে আমার সাধনায় কেউ যদি বাধাপ্রাপ্ত করে তাহলে তাকে একদম ধ্বংস করে ছাড়ব। আমাকে একবার পাদ্রর কাছে যেতে হবে, কারণ আমি যেরকম একটা দিশা পেয়েছি সেটা পাদ্রকে অবশ্যই জানাতে হবে। তবে পাদ্রর কাছে যেতে মনুর ভয় লাগে, কারণ পাদ্র মনুকে একটা কাজ দিয়েছিল, সেটা হচ্ছে কয়েকটা জিন, স্বপ্নপুরীর জিন এবং ভালো প্রকৃতির জিন বন্দি করে তার কাছে নিয়ে যেতে হবে। ওরাই সন্ধান দিতে পারবে স্বপ্নপুরীর। তবে পাদ্র সেটা পারেনি। তবে পাদ্র যদি এখন যায় তাহলে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে কি পাদ্রর কাছে গেলে? মণিমা সেটা ভাবতে লাগলো। মনু যেখানে ধ্যান করে সেখানটায় গোল একটা সার্কেল তৈরি করা আছে। সার্কেলের 7 কোণায় 7টা মানুষের মাথার কঙ্কাল রাখা। এইগুলো সে বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে নিয়ে এসেছে তার কালো বিদ্যা চালু করার জন্য। পাদ্রকে সবাই জানে একজন খারাপ তান্ত্রিক এবং খারাপ সাধক হিসাবে। এলাকার লোকজন সেজন্য পাদ্রকে গ্রাম ছাড়া করেছে। পাদ্র গ্রাম থেকে দূরে একটা বিরান ভূমির গুহার মধ্যে এই সাধনাগুলো করে থাকে। সেখানে চারিদিকে বেশ কিছু রঙিন পাউডার, মানুষের খুলি, লেবু, বেশ তাবিজ, লাল শালু এবং নানান ধরনের ফিতা বাঁধা রয়েছে সেই এলাকায়। সেখানে কেউ গেলে নির্ঘাত ভয় পেয়ে যাবে, কারণ তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা এবং যত ধরনের খারাপ জিনিস আছে সেগুলো পাদ্রর এই চেলা করে থাকে এবং সে ভীষণ শক্তিশালী। সে ভীষণ রেগে মেগে হাত ঘোরাতেই দুজন আলো তার কাছে উপস্থিত হলো এবং সে আলো ছিল একদম কালো ধবধবে আলো, তবে দেখতে অনেকটা আলোর মতোই মনে হচ্ছিল। তার কাছে যখন সেই কালো আলোগুলো উপস্থিত হলো তারা বলল কি যে, শয়তানের দল, তোরা কোথায় ছিলি? আমার মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নিল একটা মানুষ, আর তোরা আমার সঙ্গে ছিলি? তোরা কি আমার অ্যাসিস্ট্যান্সি করিস নাকি অন্য কিছু করিস? কোথায় ছিলি? জিন দুটোর সঙ্গে সঙ্গেই মানুষের অবভয় নিল এবং নিয়ে বলল, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আসলে তখন ছুটিতে ছিলাম। আপনি তো বলেছিলেন যে আজকে আমরা বাড়িতে যেতে পারবো, সেজন্য আমরা সেখানে গিয়েছিলাম, মাফ করবেন আমাদের। মনু এই কথা বলতেই বলল কি যে, তোদের পুড়িয়ে ছাই করে দিব, ভস্ম করে দিব। তাই বলে তার ছড়িটা উপরে উঠাতেই তারা বলল, মাফ করবেন সর্দার, মাফ করবেন, আমাদেরকে মাফ করবেন, আমরা কখনো ছুটিতে যাব না, আমরা এখন থেকে আপনাদের সঙ্গেই থাকবো। মনু তখন খানিকটা স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, একজন উত্তরে যা, একজন দক্ষিণে যা, গিয়ে এরকম 3 জন লোককে খুঁজবি। একটা মানুষ, এ হলো ভিখারির ছেলে, আরেক 2টো জিন, তারা দুজনে মেয়ে জিন। তারা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে এবং এখানে কেন এসেছিল সেসব বিষয়ে খোঁজ কর। ওই মানুষটাকে পেলে আমি একদম চিবিয়ে খাবো। তাই বলে মনু গুহার ভিতরে গিয়ে আবার ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়ল। স্বপ্নপুরীর রাজদরবারে ডাকা হয়েছে মুনতাহার বাবাকে। রাজদরবারের একজন বিশেষ কর্মী হচ্ছে মুনতাহার বাবা। সেখানকার রাজ উপদেষ্টা হচ্ছে মুনতাহার বাবা। সেখানে গিয়ে বলল কি যে, মহারাজ, রাজ্যের আশেপাশে নিশ্চয়ই কোনো খারাপ পরিস্থিতি ঘটছে। আমাদের রাজ্যের সুরক্ষা বেষ্টনী কি আসলে নষ্ট হয়ে গিয়েছে? রাজ্যের চারপাশে যারা রক্ষী অবস্থায় আছে তারা বলেছে এখানে নাকি পাদ্রর লোকজন এসে ঘোরাফেরা করছে। পাদ্র যদি আমাদেরকে আবার খুঁজে পায় তাহলে আবার আমাদের সীমানা পরিবর্তন করতে হবে এবং এখান থেকে আমাদেরকে পালাতে হবে। তবে সেটা আর কত বছর করব? বিগত 80-90 বছর ধরে তো এইসবই করতে যাচ্ছি। 2বার আমরা স্থান পরিবর্তন করেছি। পাদ্র আমাদের স্বপ্নপুরীর শান্তি নষ্ট করতে চায়। এটার জন্য কি করা যায়? স্বপ্নপুরীর মহারাজ বলে উঠলেন যে, আসলে এটা নিশ্চয়ই আমাদের কারোর মধ্যে কোনো কিছুর জন্য হচ্ছে। আচ্ছা, একটা মুখ ছিল না, সেই মুখটা কি বন্ধ করা হয়েছে পৃথিবীতে যাওয়ার? ওই মুখটা বন্ধ করে দাও, ওইটা তো রেখেছিলাম আমাদের জন্য। ওদিক দিয়ে যদি ভুলক্রমে কেউ বাইরে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে দেখে ফেলবে যে আসলে বাহিরে প্রবেশ করেছে। তবে বাহির থেকে যদি কোনো খারাপ জিন দেখে ফেলে তাহলে সমস্যা আছে। তোমরা এখনই সেই ছিদ্রটা বন্ধ করার ব্যবস্থা করো আর দ্রুত গতিতে সেখানে যাও। যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু বিপদ আছে।
মায়াপুরীর স্বপ্ন এবং এই স্বপ্নপুরীর স্বপ্ন একদম ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের সম্পদ হচ্ছে আমাদের একাগ্রতা, আমাদের একসাথে মিলে থাকা এবং আমাদের ভালোবাসা। আর এখানকার যে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো ওই পাদ্র ছিনিয়ে নিতে চায় শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য, তার ক্ষমতা বাড়ানোর জন্য। আর এগুলো যদি সে কোনোভাবে পেয়ে যায় তাহলে সে আমাদেরকে বাঁচতে দিবে না, আর পৃথিবীর কোনো জিনকেই বাঁচতে দিবে না। সমস্ত গোত্রকে সে শেষ করে খারাপ একটা মহলা সৃষ্টি করবে। পৃথিবীতে অনেক খারাপ জাতি আছে, তবে পাদ্রর মতো খারাপ জাতি আমরা কখনোই দেখিনি। বহু বছর আগে তারা যেভাবে আমাদেরকে এখানে বিতাড়িত করেছিল, আর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এখানে পালিয়ে এসেছিলাম, তারপর থেকে পাদ্র আমাদেরকে খুঁজে পাইনি। তবে এমনটা কেন হচ্ছে একটু খোঁজ লাগাও। উপদেশটা তখন বলল কি, আচ্ছা ঠিক আছে। তখন সে ইশারা দিতেই দুজন সাদা রঙের লোক তার কাছে আসলো। লোক দুটো দেখতে ধবধবে সাদা এবং তাদের গায়ে একদম হীরার মতো আলো জ্বলছে। তারা উপরে এসে উঠতে লাগলো। তাদের পা নেই, পায়ের নিচের অংশ ধোয়ার মতো উঠছে। এরা হচ্ছে খুব দ্রুতগতি সম্পন্ন একদম বিশেষ ধরনের জিন, যারা কিনা বর্ডার গার্ড এবং সমস্ত কিছুর দায়িত্ব নিজে তদারকি করে থাকে। সে দুজনকে বলল, তোমরা দ্রুত বর্ডারের চারপাশের সেই সীমানাগুলো বন্ধ করার ব্যবস্থা করো। আমরা সেটা খুলেছিলাম শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে, তবে সেটার এখন প্রয়োজন হচ্ছে না। ভেতর থেকে কেউ বাহিরে প্রবেশ করতে পারবে না, আর বাহির থেকে কেউ ভিতরে যেতে পারবে না। দ্রুত করো, কারণ হচ্ছে সেটা না করলে আমাদের বিপদ আছে। নিশ্চয়ই ওদিক দিয়ে কোনো জিন বাহিরে গিয়েছিল অনুমতি না নিয়ে। ওইখানকার সমস্ত রক্ষীদের কাছে খবর নাও যে ওইখান দিয়ে কেউ বাহিরে গিয়েছিল কিনা। তখন সেই দুটো জিন বলল, জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। জিন দুটোর নাম ইদ্রা আর ফিতরা। ইদ্রা ফিতরা খুবই গতিসম্পন্ন জিন। ইদ্রা ফিতরা দক্ষিণ দিকে গেল আর উত্তর দিকে গেল। দক্ষিণ এবং উত্তরের সুড়ঙ্গ দুটো বন্ধ করার জন্য দ্রুত রাজদরবারের আদেশ আছে। বেশ কয়েকজন রক্ষী সেখানে দাঁড়িয়ে আছে। ইদ্রা উত্তরের সেই জায়গায় গিয়ে বলল কি যে এই এই মহল বন্ধ করার আদেশ আছে এবং দ্রুত এই হোল বন্ধ করো। এটা পৃথিবীর সঙ্গে কানেক্ট করেছে, মানুষের জগতের সঙ্গে, আর এইটা আমাদের সুরক্ষা বেষ্টনীকে নষ্ট করেছে। আদেশ আছে, দ্রুত এটাকে বন্ধ করো। সঙ্গে সঙ্গে সমস্ত জিনেরা লেগে পড়ল সেই ছিদ্র বন্ধ করার জন্য, এবং সাথে সাথেই মাত্র কয়েক মিনিটের ভিতরেই সেই ছিদ্রের দরজা একদম বন্ধ হয়ে গেল এবং সিলগালা করে তালা মেরে দেওয়া হলো। এদিক দিয়ে বের হওয়া নিষেধ। তবে মুনতাহা, তার বান্ধবী রিয়া এবং বেলাল কিভাবে এদিক দিয়ে এসেছে সেটা নিয়ে শঙ্কিত ওইখানকার রাজরক্ষীরা, কারণ রাজরক্ষীরা নিশ্চয়ই সবসময় পাহারা দেয়। তবে ওদিকে বেলাল এই রাজ্যে ঢুকে পড়েছে অলরেডি। সে একজন মানুষ হয়ে এই রাজ্যে চলে এসেছে। এই রাজ্যে কোনো মানুষের অনুপ্রবেশ নিষেধ, তবে এই রাজ্যের উপদেষ্টার হাত ধরেই, তার মেয়ের হাত ধরে একজন মানুষ রাজ্যে প্রবেশ করেছে। সেটা কি সুখকর হবে নাকি অন্য কিছু হবে? মুনতাহা এবং রিয়া দাঁড়িয়ে আছে তার খাটের পাশে। ওদিকে বেলাল তখনও ঘুমিয়ে যাচ্ছে। মুনতাহা এবং বেলাল তার এক অন্যের দিকে তাকিয়ে আছে, তবে বেলাল ঘুমাচ্ছে, মুনতাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রিয়া বলল কি যে তুই একে নিয়ে আসলি, এখন দ্রুত দিয়ে আসিস না কিসের জন্য? দ্রুত বের হ, বের না হলে ওকে দিয়ে আসতে পারবি না, আর ওকে এখানে রাখার সমস্যা আছে। তুই কি যে করিস না, এসব কেন করলি বলতো? দ্রুত, আমি তোকে গতকালকে বললাম দিয়ে আসতে। বেশ খানিক্ষণ পর সেখানে মারিয়া প্রবেশ করলো। মারিয়া হচ্ছে ওর আরেক বান্ধবী, যাদেরকে নিয়ে সেদিনকে ওরা ঘুরতে গিয়েছিল। মারিয়া আসতেই বলল কি যে এই খবর শুনেছিস? আশপাশে তো কানাঘুষা চলতে শুরু করেছে। মুনতাহা তখন বলল, কি খবর? না তো, শুনিনি তো। তখন মারিয়া বলল, আরে রাজদরবার থেকে এলান এসেছে, কোনো জিন আমাদের রাজ্যের বাহিরে আর বের হতে পারবে না। স্বপ্নপুরের বাহিরে যেন কে বের হয়েছিল, বের হওয়ার ফলে আমাদের যে শত্রু আছে না, আরে কি নাম যেন, পাদ্র না পাদ্রি, হ্যাঁ, ওর সৈন্যবল নাকি জেনে ফেলেছে যে আমরা কোথায় আছি, আর ওরা যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের রাজ্য একদম ধ্বংস করে ছাড়বে। এই কারণেই আমাদের রাজ্যের দুই পাশের যে মূল গেট আছে সেই মূল গেট দুটো বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমাদের রাজ্য তো এমনিতেই সিক্রেট, গোপনীয় জায়গা, স্পেশাল সেই দুটো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর চাইলে কেউ হুট করে বাইরে যেতে পারবে না। সম্ভবত কোনো জিন এদিক দিয়ে বাইরে গিয়েছিল। এই কারণেই হয়তো ওরা জানতে পেরে গিয়েছে যে আমরা অমক সীমানার মধ্যে আছি। আশেপাশে ওদের গাড়ি বহর দেখা গিয়েছে। ওদের যে ভয়ঙ্কর একজন সেনাপতি আছে না, কি যেন নাম, ধরো এদের নাম মনে থাকে না, কি অদ্ভুত নাম, এবং শয়তান এবং বিশ্রী, এদেরকে ভালো লাগে না। এই কথা বলতেই সে সামনে এগিয়ে আসলো। তারপর মুনতাহা এবং রিয়া সেখানে দাঁড়িয়ে আছে।
তারা আড়াল করে রেখেছে বেলালকে, পর্দা দিয়ে ঢেকে রেখেছে। বেলালের চেহারা বের হয়ে আছে। মারিয়া যখন সামনে এসে সব কথা বলছিল, সঙ্গে সঙ্গেই সামনে একটা মানুষ দেখে মারিয়া চিৎকার মেরে উঠল। সঙ্গে সঙ্গে মুনতাহা এবং রিয়াও চিৎকার মেরে উঠল। মেয়েরা যেরকম চিৎকার মেরে ওঠে। তখন মুনতাহা মারিয়ার মুখ চেপে ধরল, বলে কিছু চুপ কর, এত শব্দ করিস কিসের জন্য? মারিয়া যেন একদম অবাক হয়ে আছে, কারণ হচ্ছে তার সামনে একটা মানুষ শুয়ে আছে, আর এই মানুষটা এখানে কিভাবে আসলো? তারা দুজন ইতস্তত বোধ করছে, কারণ মানুষটি এখানে নিয়ে এসেছে এটা তো মারিয়া জানে না। আর মারিয়া কোনো কিছু এসব সম্পর্কে খোঁজ খবর রাখে না, কারণ সেদিন গোসল করার পর থেকেই ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তারপর মুনতাহা বলল কি যে, আরে চুপ কর, এত কথা বলিস কিসের জন্য? তুই এখানে এসেছিস চিৎকার করার জন্য নাকি? সঙ্গে সঙ্গেই বাইরে দুজন রক্ষী আসলো, এসে বলল, এই রাজকুমার কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছেন কিসের জন্য? তখন সে সামনে গিয়ে বলল, আরে কিছু না, এমনিতেই ভয় পেয়েছি, কিছু না, তোমরা যাও এখান থেকে, যাও যাও। তারপর তারা ওইখান থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গেই মুনতাহা কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল কি যে, তুই কি পাগল? চিৎকার চেঁচামেচি করছিস, বাইরে থেকে কেউ যদি শুনে ফেলে? মারিয়া তখন বলল, এই একটা মানুষ এখানে কিভাবে আসলো? আর ও কি মারা গিয়েছে নাকি? এরকমভাবে শুয়ে আছে কিসের জন্য? আর ওর গায়ে কি নোংরা? ছি, এই মানুষটাকে কোথা থেকে নিয়ে এসেছিস তোরা? তখন মারিয়া বলল কি যে আমি কিন্তু এখনই সব কিছু বলে দেবো, সত্যি করে বল। মুনতাহা তখন বলল, আচ্ছা বসবি তো তুই, বয়। তারপর মুনতাহা জোরজবস্তি করে মারিয়াকে বসালো, পাশে রিয়াও বসে আছে। তখন বলল, আসলে আমার জন্য এগুলো ঘটেছে। আমি চেয়েছিলাম যে এখান থেকে একটু বাইরে যাই, মানুষের জগতে। কখনো তো যাইনি। আমি এক প্রকার জোরজবস্তি করেই রিয়াকে নিয়ে যাই। তারপর আমরা যখন ওই মূল দরজা দিয়ে বের হওয়ার সময় আমাদেরকে কোনো রক্ষী দেখেনি, কারণ আমরা খুব গোপনীয়তার সঙ্গে সেদিক দিয়ে এসে বের হয়েছিলাম। আর সেখানে গিয়ে আমরা এই ছেলেটিকে প্রথমবার দেখতে পাই, যে কিনা নদীতে ডুবে যাচ্ছিল। আমি বাঁচাতে গিয়ে নিজেই মরে যাচ্ছিলাম। তারপর ও ছেলেই আমাকে বাঁচিয়েছে। ইস, সেদিনকে যে কি একটা কাণ্ড ঘটেছিল! ছেলেটা আমাকে বাঁচাতে গিয়ে আমাকে চুমু পর্যন্ত খেয়ে ফেলেছিল, তবে সেটা আমাকে বাঁচানোর উদ্দেশ্যে। তারপর আমরা সেখান থেকে ভয় পেয়ে চলে আসি। এর পরের দিন আমার পাগলামির কারণেই আবার আমি সেখানে গিয়ে ফেসে গিয়েছিলাম। এক তান্ত্রিক, সেই তান্ত্রিক আমাকে আটকে ফেলেছিল। এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে, এবং আমরা কোনো কিছু না বুঝতে পেরে এই ছেলেটাকে সমেত আমাদের রাজ্যের ভিতরে ঢুকে যাই। তারপর কালকে রাত্রেবেলা ওকে আমাদের বাসায় নিয়ে আসি। বাসায় এনে এখানে রেখে দিয়েছি। কালকে রাত থেকে যে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, একদম অচেতন হয়ে আছে। আর এদিকে তুই এসে কি একটা বাজে খবর দিলি বলতো? আমরা তো ওকে এখনই নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তোকে তো আমরা ডাকতে চেয়েছিলাম। মারিয়া তখন বলল, তলে তলে বোঝা এসবই চলছে, তাই না? তুই এরকম একটা কাজ করলে আমাকে কিছু জানালি না? তোরা মানুষের দুনিয়া থেকে ঘুরে আসলি এরকমভাবে? ছি, তোরা আমার বান্ধবী, তোদের সঙ্গে কথাই বলবো না। মানে মারিয়াও যেতে চেয়েছিল মানুষের জগতে, কারণ ওরও অনেক শখ। তখন রিয়া বলল, যে এই তুই কি বলছিস? ও এরকম জোরজবস্তি করে মানুষের জগতে গিয়েছিল, এরকম একটা কাণ্ড বাঁধিয়েছে, আর তুই ওর পক্ষ নিচ্ছিস? মারিয়া তখন বলল, হ্যাঁ ঠিকই তো, তুই কেন গিয়েছিলি সেখানে? আর এরকম একটা মানুষ নিয়ে এসেছিস, আর এখন তো দরজা বন্ধ করে দিয়েছে, তুই ওকে নিয়ে বাইরে যাবে কিভাবে? ওকে নিয়ে তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা স্বপ্নপুরী, এটা অন্য কোনো জিনের জগৎ না যে চাইলে তুই বাইরে যেতে পারবি। আশেপাশে সমস্ত কিছু বন্ধ করা, ওকে এখন রাখবি কিভাবে বলতো? এই কথা বলতে বলতেই বেলাল নড়চড়া করতে শুরু করলো। মারিয়া এবং অন্য সকলে বেলালের দিকে তাকিয়ে আছে। বেলালের জ্ঞান ফিরে আসলো। বেলালের চারপাশে সকলে বসে দাঁড়িয়ে বেলালকে দেখতে লাগলো। বেলাল সঙ্গে সঙ্গে উঠে লাফ দিয়ে তাদেরকে বলল, আপনারা কারা? আপনি সেই মেয়েটা না? মুনতাহা তখন বলল, হ্যাঁ, আপনি ভয় পাবেন না দয়া করে, এটা আমাদের এলাকা এবং আপনাকে ভুলক্রমে নিয়ে এসেছি, আপনি কিছু মনে করবেন না। তাই বলে সকলে হেসে দিল, কিন্তু বেলালের মুখে বিস্ময়। এতগুলো সুন্দর মেয়ে তার দিকে তাকিয়ে আছে, আর সে কোন কক্ষে শুয়ে আছে? এরকম সুন্দর ঘর, এরকম সুন্দর বিছানা, আর এরকম সুন্দর সুঘ্রাণ সে তার জীবনে কোনোদিন পায়নি। এটা কোন জায়গা এবং সে কোথায় আছে? প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ। প্রথম এপিসোড এখন পর্যন্ত যারা দেখেনি তারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ফলো করে অথবা আমাদের চ্যানেল ঢুকে সেই প্রথম এপিসোড দেখে আসতে পারেন। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি খেয়াল করলাম যে অনেকেই আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে, তবে যারা ভিডিও দেখছেন নিয়মিত তাদের অধিকাংশই বেশি কমেন্ট করছেন না। আমি দেখলাম কয়েকজন লোক আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে 200 কমেন্ট পূরণ করছেন, তবে এটা কিন্তু অবশ্যই ঠিক না, কারণ
এটা আপনাদের সকলের জন্য। আর ভিডিওতে বেশি ভিউজ এবং এঙ্গেজমেন্ট আনার দায়িত্ব আপনাদের, আর গল্প দেওয়ার দায়িত্ব আমাদের। গত ভিডিওতে 200 কমেন্ট না হওয়া পর্যন্ত আমি কিন্তু ভিডিও আনিনি, সেটা আপনারা খুব ভালোভাবেই খেয়াল করেছেন। এবং এই পর্বেও আমি ঠিক সেম কাজটাই করব। গল্পটা কতটা ইন্টারেস্টিং আপনারা আসলেই বুঝতে পারছেন। পরবর্তী এপিসোড পেতে অবশ্যই 200 নয়, এবং আমি এবার আপনাদেরকে 300 কমেন্টের একটা ধারাবাহিকতা বেঁধে দিলাম। সেটা সকলে মিলে করবেন, একজন দুইজনে না, অবশ্যই সকলে মিলে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ভিডিওতে 300 কমেন্টের টার্গেট পূরণ করে ফেলুন, তাহলে পরবর্তী এপিসোড খুব দ্রুত আমি নিয়ে চলে আসবো। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আবহ, কণ্ঠ এবং গল্প লেখক আমি নিজেই, এবং আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। আমার কণ্ঠে গল্প শুনতে কেমন লাগে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।